আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল। কারণ কি, যখন আমি দেখলাম যে আমার রুমে সালাউদ্দিন ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনাউন্ড পার্সনকে টর্চার করা হচ্ছে, উনি চিৎকার করছে, আমি নিজে শুনেছি। তো এটা উনি 10ই মার্চ আমার রুমে, আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল। তখন আমি তো ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে। তো আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে 10 মিনিট শুইতে দেওয়া হয়। মানে শুয়ে থাকাটা, এটা আপনারা সবাই শুয়ে থাকেন, বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত। এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি। আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললেও যেন আমাকে একটু শুইতে দেয়। এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলামও যে ভাই আমাকে একটু কি কোমরটা সোজা করতে দেওয়া হবে, একটু আমি শুইতে পারবো। শুইতে দেওয়া হয়নি। 6 মাস 3 দিনের মধ্যে শোয়া কী জিনিস আমি জানি না। আর বাকি 2 মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল, 1 মগ পানি দেওয়া হতো। এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেরেন, যা করেন করেন। আমি 46 দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল। আমার শার্টের উপর থেকে ময়লা আসতো, আর বাথরুম একবার। আর সার্বক্ষণিকই ওখানে যারা আছেন আরও তো ঘুম হয়েছেন, সবাই জানে চোখ 1 সেকেন্ডের জন্য খুললে না এবং হাত পিছনে বাঁধা। আপনি কোথায় ছিলেন ওই সময়, র্যাবের হেডকোয়ার্টারে নাকি? আমাকে ওখানে বলা হয়েছিল যে, আমি জিজ্ঞাসা করি ভাই এটা কোথায়, আমাকে একটু বলেন। 2-1 জন তো ছিল যাদের মধ্যে তো মনুষ্যত্ববোধ ছিল, তারা বলেছিল যে এটা র্যাব 1। যেরকম আমি রাজশাহীতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি, কারণ ওই আমার আশেপাশে মানে 1-2 জন করে নিয়ে যাওয়া হতো, মেরে ফেলা হতো। এটা রাত 2টা-3টার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ। তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল, উনি যে কাশতেন, কালকে রাতে নিয়ে গেল, কী হয়েছে ওনার? ও শেষ শেষ শেষ। হ্যাঁ, এরপর হয়তো ডানে, তারপর হয়তো পিছনে, এইভাবে শেষ। তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করছিলাম কবে আমাকে না জানি মেরে ফেলা হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে রক্ষা করবে তাকে মামলা করেছেন, বা এখন যে এই যে গুম থেকে এসে আপনি কথা বলেছেন, এখন আপনার জন্য কোনো হুমকি আছে কিনা, বা আপনার পরিবারের জন্য কোনো হুমকি আছে কিনা? এখন আমার বিশ্বাস, বর্তমান যে সরকার ব্যবস্থা, উপদেষ্টা মণ্ডলীরা যারা আছে, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এখন আমরা নিরাপদ আছি। হ্যাঁ, কারণ শেখ হাসিনা শাসনের সময় কেউ নিরাপদ ছিল না, আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ ছিল না, এটা সবাই আপনারা জানেন। আমাকে রিলিজের সময় বারবার বলা হয়েছিল, বারবার, যে যদি তুমি মিডিয়ার সামনে কথা বলো, যদি তুমি কোনো একটা নর্মাল কোনো একটা আইনের আশ্রয় নিতে যাও, কোনো একটা থানায় যাও বা কোনো কিছু স্টেপ নাও, তখন হ্যাঁ, এবং আইন পেশাও আমি প্র্যাকটিসও করতে পারবো না। আমি একটা স্বাধীন দেশের রাষ্ট্রের নাগরিক, আমি আইন পেশাও থাকতে পারবো না। আমাকে বলা হয়েছে তুমি ঢাকা ছেড়ে চলে যাবা, তুমি কোনো আইন পেশাও থাকতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আর এখানে যা যা হয়েছে কখনোই তুমি কারো কাছে শেয়ারও করতে পারবো না। আমি কীভাবে করতে পারবো? আমার পরিবার জিম্মি। হ্যাঁ, আমার তো বাচ্চা আছে, আমারও তো ওয়াইফ আছে। তো আমি অপেক্ষায় ছিলাম যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন না একদিন যেটা আমি আইনের আশ্রয়ে যেতে পারবো এবং আইন আমার পক্ষে থাকবে। তো আমি মনে করি সেই সময়টা আমার এখন এসছে, এই জন্য আমি আইনের শরণাপন্ন হয়েছি। তো আলহামদুলিল্লাহ এটা এজাহার হিসাবে নিতে বলেছেন আদালত, আমি আদালতের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, তো আর তৎকালীন আইনমন্ত্রীকে এই জন্য জড়ানো হয়েছে কারণ তখন আমার ওয়াইফ প্রতিটা মানে আইনের সব জায়গায় ঘোরাঘুরি করেছে, তারা সব জায়গায় গিয়েছে, কোথাও কোনো তাদেরকে সহযোগিতা করা হয়নি, বরং হুমকি ধামকি দেওয়া হয়েছে ফোনে যে চুপ করে থাকবেন, যদি একটু বাড়াবাড়ি করেন, কোনো জিডি করতে যান, রিড করতে চান, কিছু করতে চান, তাহলে কিন্তু ফ্যামিলি সহ হয়ে যাবে। এরপরও আমার ওয়াইফ রিড করে, হ্যাঁ, কিন্তু বাট সেই রিডটা খারিজ করে দেওয়া হয়। হ্যাঁ, তো এখন আমি এই জন্যই মামলাটা করতে এসেছি এবং ইনশাল্লাহ আমি এটার ন্যায় বিচার পাবো। আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করেছি, আইনমন্ত্রী আনিসুল হককে করেছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে করেছি, তারপর আপনার সাবেক আইজিবি শহীদুল ইসলামকে করেছি, তারপর বেনজির আহমেদকে করেছি, যিনি র্যাবের ডিজি ছিলেন।